ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। লুসি ওয়েস্ট নারকে মিনামোয়ের চিঠি। প্রিয় বন্ধু লুসি, চিঠির উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত। আমার একঘেয়ে স্কুল শিক্ষিকার জীবন একই রকম ভাবে কাটছে। জোনাথনের চিঠি পেলাম অনেকদিন পর। ও লিখছে ভালোই আছে, এখন আছে ট্রান্সিলভানিয়ায়, আগামী সপ্তাহে ফিরবে বলছে লিখেছে। ওর জন্য অপেক্ষায় আছি। ভালো থাকিস, চিঠি দিস। শুভেচ্ছা সহ মিনা। মিনাকে লুসির চিঠি। প্রিয় মিনা, আমি তোকে পরপর দুটো চিঠি দিলাম, আর তুই সেই কবে একটা চিঠি দিয়ে একেবারে চুপ। কেমন আছিস? আমার সঙ্গে একজনের বন্ধুত্ব হয়েছে, আর তার হুমুর একজন ডাক্তার বাবুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। তিনি সত্যি বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছেন। প্রয়োজন হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। সুন্দর সুঠাম মানুষটির বন্ধুত্ব আমাকে উজ্জ্বল করে তুলেছে। ভালোবাসা নিস, লুসি। মিনাকে লুসির চিঠি। প্রিয়তম মিনা, তোর সুন্দর চিঠির জন্য ধন্যবাদ। সত্যি খুব আনন্দ পেলাম। হাতটা ভালোই আছে, আর সেই ডাক্তারটির নাম জন সেভার্ড। তিনি সত্যিই খুব ভালো। অন্য একজনের সঙ্গেও পরিচয় হলো। তিনি হলেন টেক্সাসের মিস্টার কুইন্স পি বারিস। তিনি সুন্দর সুন্দর গল্প বলেন। আসলে এগুলি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, কিন্তু ওর কথা বলার গুণে মনে হয় গল্প। এই দুই বন্ধুই খুব ভালো। ভালোবাসা নিস, লুসি। ডাক্তার সেভার্ডের দিনলিপি, 25শে এপ্রিল। মানসিক রোগীদের হাসপাতাল নিয়েই আমি আমার জীবনটা কাটাতে চাই। ওদের ভালো করাটাই আমার লক্ষ্য। ওদের মধ্যে ব্রেনফিল্ডের ব্যাপারটা আমার একটু অন্যরকম মনে হলো। ওকে দিয়েই কাজ শুরু করবো। আর্থার হোমউডকে লেখা কুইন্স মারিসের চিঠি, 25শে মে। প্রিয় আর্ট, তোমার কি প্রেইনি টিটিকা অঞ্চলের রোমাঞ্চকর দিনগুলির কথা মনে আছে? সব অভিজ্ঞতার কথা তো বলা হয়নি। কাল রাতে এসো, ডিনারে বসে সেসব গল্প হবে। ডাক্তার সেবার ছাড়াও একজন বিশেষ মানুষ সেখানে উপস্থিত থাকবেন। আশা করি তোমার উপস্থিতিতে সন্ধ্যা আড্ডাটা ভালো চলবে। তোমার বন্ধু কুইন্স ম্যারিস। কুইন্স পি মারিসকে আর্থার হোমউডের টেলিগ্রাম। আমাকে বাদ দিও না, আমি ঠিক পৌঁছে যাব। আজ 26শে মে। শুরু হচ্ছে ব্র্যাম স্টোকার রচিত ড্র্যাকুলা সিরিজ এপিসোড 3 দ্য ইকোজ অফ দ্য ডার্ক। গল্প পাঠে জয়দীপ মন্ডল ও সুপর্ণা মিশ্র। সমগ্র চরিত্রে অভিনয়ে দেবপ্রতিম ও তিশা। 24 জুলাই, হুইটটি। আমাকে নিয়ে যেতে লুসি স্টেশনে এসেছিল। ও আগের মতোই উজ্জ্বল সুন্দর আছে। ও থাকে ক্লিমেন্টে। জায়গাটা খুব সুন্দর। সবুজ উপত্যকার মাঝখান দিয়ে একে বেঁকে বয়ে চলেছে এস্ক নদী। দূর থেকে ওদের শহরের লাল ছাদগুলি দেখলে ছবির মতো সুন্দর লাগে। শহরের মাঝখানে হুইটটির মাঠের ধ্বংসাবশেষ, সমুদ্রের পাশে গির্জা, মনোরম পরিবেশ। কবরখানাটা সমুদ্রের পাশে। সমুদ্রে সুন্দর ঢেউ উঠেছে। 1 আগস্ট। লুসি আমাকে আর্থার আর তাদের নিয়ে গিয়ে আসার গল্প করলো, কিন্তু জোনাথন গত 1 মাস যাবৎ ওর কোনো খবর পাইনি। এই সুন্দর পরিবেশ আরো বেশি করে আমার বিষণ্ণ করে তুলছে। জোনাথন ভালো আছে তো? সে আমার কথা ভাবছে কি? 5ই জুন থেকে 20 জুলাই। মানসিক রোগী রেনফিল্ডের উপর আমি নজর রেখে চলেছি। পোকামাকড়ের দিকে ওর অদ্ভুত আকর্ষণ। প্রথমে মাছি, তারপর মাকড়সা সংগ্রহ করছে। একদিন আমার সামনেই একটা মাছি ধরে খেলে। তারপর আমার বিরক্তির কারণে সে সব পোকাদের ছেড়ে দিল। কিন্তু নতুন করে চড়ুই পাখি ও সংগ্রহশালায় স্নান করে নিল। ও আমার কাছে একদিন বিড়াল ছানা চাইল, না দিতে পারায় ক্রুদ্ধ হল। রাতে দেখি ওই বিড়াল ছানার জন্য আবদার করছে। পরের দিন দেখি চড়ুই পাখিগুলো আর নেই। আমার জিজ্ঞাসার উত্তরে বলল যে ওগুলোকে উড়িয়ে দিয়েছে।
কিন্তু সেদিনই পালক বমি করলো। ঘুমিয়ে পড়লে ওর খাতাটা খুলে দেখলাম লেখা আছে ও জীবন্ত জীবগুলিকে কে জীবনী শক্তি জমা রাখতে চায়। 26শে জুলাই। আমার দিনগুলি ভয়াবহ উদ্বেগের মধ্যে কাটছে। কতদিন হয়ে গেল জোনাথন বাইরে, ওর ফিরে আসার কথা, অথচ বিস্তারিত কিছু জানায়নি। গতকাল মিস্টার হকিংস জোনাথনের একটা ছোট্ট চিঠি পাঠিয়েছেন, তাতেও শিগগিরই ফিরবে বলে জানিয়েছে। আর্থার হোমওয়ার্ডের সঙ্গে লুসির বিয়েও আর দেয়নি। লুসি এখন আমার কাছেই থাকে। লুসি বিয়ের আনন্দে ঘুমের করে হেঁটে বেড়াচ্ছে। ওই লোকটা ওর বরাবরই ছিল। বেচারির এই ব্যাপারটা আমায় চিন্তিত করে তুলেছে। এদিকে লুসির বাবার শরীরটাও বিশেষ ভালো নেই। 27শে জুলাই। এখনো জোনাথনের কোনো খবর নেই। জানি না কোথায় আছে, কেমন আছে। নিজেকে ভীষণ অসহায় লাগছে। লুসি এখন আগের থেকে বেশি ঘুমের মধ্যে হাঁটছে। 3 আগস্ট। আরো 1 সপ্তাহ চলে গেল, জোনাথনের কোনো খবর নেই। এমনকি মিস্টার হকিংসও কিছু জানাতে পারছেন না। লুসি ঘুমের মধ্যে বেরোতে গিয়ে দরজায় তালা দেখে ঘরের মধ্যেই ঘুরছে। 6 আগস্ট। আরো 3 দিন চলে গেল, জোনাথনের কোনো খবরই পেলাম না। আমি যদি তার কাছে যেতে পারতাম তাহলে বোধহয় সবচেয়ে ভালো হতো। বৃদ্ধ সোয়ালেজের সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে বেরিয়ে সমুদ্রের তীরে বসে আছি। আকাশটা মেঘলা। হঠাৎ বৃদ্ধ চিৎকার করে উঠলেন, দেখুন মিনা, দূরে সমুদ্রে কি যেন ভাসছে। জিনিসটা আমিও দেখতে পেলাম, কিন্তু কিছু অশুভ ইঙ্গিত হয়ে এলো কি? 8 আগস্ট। ছুটির দিন রাতে এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো 10টা নাগাদ। সমুদ্রের বুকে এমন ঝড় আগে কখনো কেউ দেখেনি। ঝড় থামলো পরদিন সকালে। ঝড় থামার পর একটা জাহাজের খোঁজ পাওয়া গেল হুইটবি বন্দরে। ডিমেটারের নামে এই জাহাজটি যাত্রা শুরু করেছিল ভার্না বন্দর থেকে। প্রলয়ঙ্কর ঝড়ে রাশিয়ান জাহাজটির প্রচন্ড ক্ষতি হয়েছে। বালির চড়ায় আটকে যখন জাহাজটিতে স্থানীয় আইনজীবী মিস্টার বিলিংটনের নামে বড় বড় 50টি কাঠের বাক্স চালান এসেছে। জনমানবহীন জাহাজে তন্ন তন্ন করে খোঁজার পর ইঞ্জিনের কেবিনে একজনের মৃতদেহ পাওয়া যায়। ইঞ্জিনের হুইলের সঙ্গে তার হাত দুটো শক্ত করে বাঁধা। একটা কাঠের ক্রুশ হাতের মুঠোয় ধরা আছে। মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। মৃতদেহের পকেটে একটি লগ বুক পাওয়া গেল। জাহাজের ক্যাপ্টেন ছিলেন এই ভদ্রলোক। তিনি প্রতিদিনের বিবরণ লগ বুকে লিখে রেখেছেন। ভার্না থেকে মৃত্যুর দিকে চলেছি আমরা। 6 জুলাই মাটি ভর্তি 50টি বড় বড় কাঠের বাক্স তুলে দেওয়া হয়েছে জাহাজে। প্রয়োজনীয় অনুসন্ধানের পর বাক্সগুলি উঠেছে। জাহাজে রয়েছে মোট 10 জন, 5 জন নাবিক, 2 জন খালাসি, 1 জন পাচক, 1 জন আমার সহকারী এবং স্বয়ং আমি। সুন্দর স্বচ্ছ আকাশ আর স্থির সমুদ্রের যাত্রা আমাদের হলো শুরু। 11 জুলাই ভোরে বসফরাস প্রণালীতে জাহাজ পড়ল। তুরস্ক সীমান্তে সমুদ্র রক্ষীরা জাহাজ পরীক্ষা করে আপত্তিজনক কিছুই পেল না। যত এগোচ্ছি নাবিকরা ততই কেমন চঞ্চল হয়ে উঠেছে, যেন ওরা একটা চাপা উত্তেজনা আর অস্বস্তিতে ভুগছে। 16 জুলাই সকালে একজন খালাসি এসে জানালে যে পেত্রোসফস্কি নামে একজন নাবিককে পাওয়া যাচ্ছে না। রাতে কাজ করার পর ব্যাগ বাঙ্কে শুতে যায়নি সে। কি অদ্ভুত ব্যাপার। 17 জুলাই গুলগাবেন নামে একজন নাবিক আমার কেবিনে এলো। ভয়ার্ত স্বরে সে বলল যে একজন অচেনা রোগা লোককে সে কাল রাতে পাহারা দেবার সময় ঘুরতে দেখেছে। লোকটা যেন হাওয়ায় ভাসছিল। অনুসরণ করতে জাহাজের পাশে গিয়ে বাতাসে মিলিয়ে গেল। নাবিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মাঝ সমুদ্রে জাহাজ এরকম হলে মুশকিল। তাই সবাইকে বললাম জাহাজে আনাজে কানাজে সব খুঁজে দেখ, কিন্তু কাউকেও পাওয়া গেল না। তারপর 3 দিন দুর্যোগের মধ্যে দিয়ে কাটলো। এই সময় কিছু ঘটলো না। জিব্রাল্টার পেরিয়ে গেলাম। 23 জুলাই রাতে আবার যুদ্ধ হলো।
নাবিকটি রাতে পাহারা দিচ্ছিল। এবার তাই ঠিক করলাম একজন নয় দুজন করে নাবিক রাতে পাহারা দেবে। 5 দিন পরে আবার ঘটলো অঘটন। দুজনে পাহারা দিচ্ছিল। একজন ভোরে ক্লান্ত অবস্থায় একটু ঘুমোতে যায়। সকালে ফিরে দেখে অন্যজন নেই। সে চিৎকার করে ওঠে, কোথাও খুঁজে পেলাম না একেও। ঠিক করলাম সশস্ত্র পাহারা বসাতে হবে। এরপর থেকে একে একে হারাচ্ছি সঙ্গীদের। এদিকে আবহাওয়া খারাপ হয়ে উঠেছে দিনকে দিন। 3রা আগস্ট রাতে ইঞ্জিন ঘরের নাবিকটি ছুটি দেব বলে গিয়ে দেখি কেউ নেই। সমুদ্রে ঝড় ঝঞ্ঝা শুরু হয়েছে, বিশাল বিশাল ঢেউ উঠছে। এই অবস্থায় ইঞ্জিনের ঘর ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না। নিজেই ঘুরে পড়লাম। শেষ নাবিকটিও গেল। এখন শুধু সহকারী আর আমি। হঠাৎই সহকারী ছুটে এলো ইঞ্জিন ঘরে। ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। পাগলের মতো অবস্থা। আমার কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমি জানি সে আছে, এই জাহাজেই আছে, রোগা লম্বা ভয়ঙ্কর। আমার ছুরিটা ছুঁড়ে মারলাম, কিন্তু ওর দেহ পুড়ে চলে গেল। তারপর একটু দম নিয়ে আবার বলে উঠলো, এই বাক্সগুলির মধ্যেও আছে, আমি ওকে বের করবই। সহকারী ঝড়ের মতো বের হয়ে গেল ঘর থেকে। ওর মাথাটা গেছে। ঈশ্বরই এখন একমাত্র ভরসা। নিচ থেকে শব্দ ভেসে এলো। হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে সে ছুটে এলো। ভয় থরথর কাঁপছে। আতঙ্কে চিৎকার করে উঠলো, ক্যাপ্টেন বাঁচাও, বাঁচাও আমাকে, আমি ওর সব রহস্য জানতে পেরেছি। সমুদ্র একমাত্র সমুদ্রই পারে আমাদের রক্ষা করতে। ক্যাপ্টেন দেরি হওয়ার আগে তুমিও এসো। এই বলে সহকারী অন্ধকার অতল সমুদ্রে ঝাঁপ দিল। ভগবান আমায় রক্ষা করুন, আমি এই জাহাজে এখন একা। ইঞ্জিন ছেড়ে যাওয়ার উপায় নেই। এই জাহাজটাকে কোনো একটা বন্দরে নিয়ে গিয়ে পৌঁছাতেই হবে। আর 4 আগস্ট, জানি না আর কতক্ষণ বাঁচবো। তবে আমি নাবিক, আমাকে যে করেই হোক পৌঁছাতে হবে। হাত দুটো হুইলের সঙ্গে বেঁধেছি, যাতে যা কিছুই হোক না কেন সোজা যেতে পারি। 8ই আগস্ট, জোনাথন যে কাল রাতে সমুদ্রে ছিল না, এটা আমার কাছে খুব আনন্দের। আমি জানি না সে কোথায়। 10ই আগস্ট, সেই জাহাজের ক্যাপ্টেনকে আজ সমাধিস্থ করা হবে। গির্জার এক কোণে আমি আর লুসি বসেছিলাম। এদিকে আবার একটা নতুন ঘটনা ঘটেছে। সকালে বৃদ্ধা মোয়ালেজকে মৃত অবস্থায় ছিল, তাকে ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ডাক্তাররা বলছেন তার মুখে ভয়ঙ্কর কিছু দেখার আতঙ্কের ছাপ স্পষ্ট। একের পর এক অস্বাভাবিক ঘটনা আমাকে মুষড়ে ফেলেছে। জোনাথনের কোনো খবর এখনো জানি না। একটা আশঙ্কা আমাকে চেপে ধরছে। 11ই আগস্ট, হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল। বিছানার পাশে হাত দিয়ে দেখি লুসি নেই। চমকে উঠলাম, লুসি কোথায়? তাড়াতাড়ি করে আলো জ্বালালাম। ঘরে লুসি নেই। দরজাটা হাট করে খোলা। তার মানে আজ তালা লাগাতে ভুলে গেছি। বাইরে গেলাম, সদর দরজাটা খোলা। এই বাড়ির বাসিন্দারা খুব সতর্কতার সঙ্গে সদর দরজাটা তালা দিয়ে রাখেন, সেটাও খোলা। আমার মাথায় কিছুই ঢুকছে না। রাস্তায় নেমে এলাম। সেন্ট মেরি চার্চের সমাধিস্থলটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। পুরোনো বেদির উপর শুয়ে আছে সে। লুসি, লুসি তো, কিন্তু ওর গা ঘেঁষে কে দাঁড়িয়ে আছে? আমি চিৎকার করে ডাকলাম, লুসি, এই লুসি। একটা কালো লম্বা ছায়ামূর্তি সোজা হয়ে দাঁড়ালো। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অন্ধকারেও জ্বলছে। এগিয়ে যেতে দেখলাম ছায়ামূর্তিটা যেন অদৃশ্য হয়ে গেল। আমি ঘুরে যাম। বেবির উপরে লুসি অঘরে ঘুমাচ্ছে। ও কোনো কিছু টেরই পায়নি। কাছে নিয়ে ডাকলাম, উঠলো না। ধাক্কা দিয়ে টেনে তুললাম। কোনো মতে ঘাড়ে করে লুসিকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিলাম। অজানা একটা আতঙ্ক আমাকে অস্থির করে দিচ্ছে। কি ঘটেছে ঠিক মতো বুঝে উঠতে পারছি না। দিনের বেলায় লুসির ঘুম ভাঙলো দেরি করে। আমি ওকে গত রাতের কথাটা প্রথমে কিছু বললাম না।
খেয়াল করে দেখলাম ওর গলায় দুটো সূচ ফোটানোর মতো ক্ষত চিহ্ন। অথচ লুসি এ ব্যাপারে কিছুই বলতে পারলো না। রাতে লুসি বাইরে যাওয়ার চেষ্টা করলে দরজা বন্ধ দেখে ঘরের মধ্যেই ঘুমল। 13 আগস্ট। গত দুটো দিন ভালোই কেটেছে। লুসিকে নিয়েও সমস্যা হয়। আজ রাতে সুন্দর চাঁদের আলোয় বাগানে বেড়াতে এলাম। ঘরে শুয়ে লুসি। বেড়াতে বেড়াতে দেখি লুসি জানালার পাশে দাঁড়িয়ে। ভাবলাম ও বোধহয় আমাকে ডাকছে, কিন্তু না, শুধু স্থির দাঁড়িয়ে আছে। ওর মাথার কাছে একটা বাদুড়ের মতো বড় কালো পাখি বসে আছে। আমি তাড়াতাড়ি এলাম। পাখিটা অদৃশ্য হয়ে গেল, অথচ উড়ে যেতে তো দেখলাম না। লুসি আগের মতোই জানলা ধরে দাঁড়িয়ে আছে। 15 আগস্ট। লুসি দিনকে দিন বিবর্ণ হয়ে উঠেছে, রোগা হয়ে যাচ্ছে আজকাল। হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে। এই তো লাল চোখ জ্বলছে, ওটা আমি দেখতে পাচ্ছি। এরকম সব খাপ ছাড়া কথাবার্তা বলে, কেমন যেন সব রহস্যময়। এদিকে রাতে লুসিকে জানলার পাশে আরো বড় পাখির মতো জিনিসটাই প্রায় দেখি। জোনাথনের খবর এখনো কিছুই জানি না। আমার কিচ্ছু ভালো লাগছে না। মেসার্স কার্টার, প্যাটারসন অ্যান্ড কোম্পানি লন্ডনকে দেখা সল সিউমার্স, স্যামুয়েল অফ বিলিংটন অ্যান্ড সনের চিঠি। মহাশয়, গ্রেট নর্দার্ন রেলওয়ে পাঠানো 50টি বাক্স কিংস ক্রস মালখানা থেকে নিয়ে কারফাসকে পৌঁছে দিতে যত তাড়াতাড়ি সম্ভব। স্যামুয়েল অফ বিলিংটন অ্যান্ড সন। মেসার্স বিলিংটন অ্যান্ড সন্স উইথ বি কে লেখা মেসার্স কার্টার, প্যাটারসন অ্যান্ড কোম্পানি লন্ডন এর চিঠি। মহাশয়, নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে, টাকাও পেয়ে গেছি। 19 আগস্ট। গতকাল থেকে লক্ষ্য করছি লুসি বেশ ভালো আছে। দুর্বল, তবে আগের মতো ফ্যাকাশে নয়। ঘুমের ঘরে হাঁটাও কমেছে। ওর কাছেও ব্যাপারটা ঠিক পরিষ্কার নয়, কেমন যেন স্বপ্নের মধ্যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে। এদিকে এতদিনের দুশ্চিন্তার অবসান হলো। জোনাথনের খবর পেয়েছি। ও এখন বুদাপেস্টের সেন্ট জোসেফ ও সিস্টার মেরি হাসপাতালে ভর্তি আছে। আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। ওহ, কি আনন্দই না হচ্ছে জোনাথনের খবর পেয়ে। মিনামুরকে লেখা বুদাপেস্ট সেন্ট জোসেফ ও সিস্টার মেরি হাসপাতালের সিস্টার আগাথার চিঠি। মহাশয়, মিস্টার জোনাথন হার্টারের কথা মতো আপনাকে লিখছি। উনি গত 6 সপ্তাহ ধরে আমাদের এখানে আছেন। দুর্বল শরীর এখন ভালো, তবে আরো কিছুদিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। আরেকটা কথা, ওর কাছে বিশেষ টাকা পয়সা নেই। ধন্যবাদ, সিস্টার আগাথা। 12 আগস্ট। ওয়েস্টফিল্ডের একটা পরিবর্তন এসেছে হঠাৎ করে গত রাত থেকে। ওর পর্যবেক্ষক আমাকে বলল যে ও বিড়বিড় করে কিসব বলছে, আর কুকুরের মতো সারা ঘরে নাক ঠেকিয়ে গন্ধ শুকছে। আমি রেনফিল্ডের ঘরে গিয়ে দেখলাম পর্যবেক্ষকের কথাই ঠিক। আমি একটু চিন্তিত হলাম। ওকে ওর পোষা প্রাণীদের সম্পর্কে বললাম। ও ব্যাপারটা বেশি গুরুত্ব দিল না, বরং বিরক্তই হল। স্বাভাবিক লাগছে না। গভীর রাতে ওর পর্যবেক্ষক উত্তেজিত হয়ে ছুটে এলো আমার কাছে, বলল, স্যার, রেনফিল্ড জানলা শিক ভেঙে পালিয়েছে। তবে বেশি দূর যাওয়ার আগেই একটা গির্জার সামনে ওকে ধরা হয়েছে। রেনফিল্ড এখন কোথায়? শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ওকে। আর একটা ব্যাপার হয়েছে স্যার। কি? ওকে যখন ধরা হয়েছে তখন ও গির্জার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলছিল। প্রভু, আমি তোমার দাস, আমায় ক্ষমা করো, তুমি আমায় ছেড়ে যেও না, একদিন নিশ্চয়ই সেই সময়টা আসবে। 24 আগস্ট। প্রিয়তম লুসি, আমি জানি তুই উৎকণ্ঠিত হয়ে আছিস খবরের জন্য। এসে দেখি জোনাথন তখনও সুস্থ নয়। ডাক্তারদের ধারণা আতঙ্কের জন্য ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। যখনই জিজ্ঞাসা করি ভয়ঙ্কর কিছু কি, তখনই সবাই মুখে ক্রস চিহ্ন আঁকে আর মুখ যেন পুরো পাটে। জোনাথনকে জিজ্ঞাসা করতে সে বলল, আমি আর সেই ভয়াবহ দিনগুলির কথা মনে করতে চাই না। ও
ও একটা ডায়েরি দিয়েছে তোর দেখবার জন্য, ওতেই নাকি পাবো সব কথা। তোকে একটা সুসংবাদ দিই, জোনাথনের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। ভালোবাসা সহ মিনা। 30শে আগস্ট। প্রিয় মিনা, তোর সঙ্গে জোনাথনের বিয়ের খবর পেয়ে খুশি হলাম। আমি এখন ভালো আছি, রাতে ঘুরে বেড়াই না, খেলাধুলো করে শরীরটাকে সতেজ রাখছি। সামনের মাসের 28-এ বিয়ে করতে চলেছি। ভালোবাসা নিস, লুসি। 20 ও 23শে অগস্ট। রেনফিল্ড এখন খুব বেশি শান্ত। ওর এই স্থিরতার মধ্যে আমি কেমন যেন একটা অশুভ ইঙ্গিত পাই। যে এমন ভালো আচরণ করে আমারই অবাক লাগে। এর মধ্যে আমি আবার একদিন রেনফিল্ডকে খুঁজে পাচ্ছিলাম। সবার দিকে খুঁজতে গিয়ে ওকে আবিষ্কার করলাম সেই দরজার কাছে। ভেজানো দরজার মুখ থেকে কি যেন একটা বলছে, আর আমাদের সারা পেয়ে ঘুরা। আমার চোখে চোখ পড়তে প্রচন্ড খেপে উঠছে। খেপা ষাঁড়ের মতো আমার মারতে চাই। রেনফিল্ডকে শক্ত করে ধরে নিয়ে আসা হচ্ছে, আর আশ্চর্যজনক ভাবে রাস্তার মাঝখানে হঠাৎ সে দাঁড়িয়ে শান্ত মুখে বলল, আমি আপনাদের সঙ্গেই যাচ্ছি। প্রিয়জন, একটা ব্যাপারে তোমার সাহায্য চাইছি। দিনকে দিন লুসি কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মানসিক কোন রোগে ও ভুগছে বলে আমার মনে হচ্ছে। কিছু একটা ও অনুভব করছে, কিন্তু বলতে পারছে না। ওর স্বাস্থ্য ক্রমে ভেঙে পড়েছে। তুমি ওর রোগের উৎসটা কি তা খুঁজে পাবে বলে আমার বিশ্বাস। আগামীকাল তুমি লুসিকে দেখে যেও। ও এখানেই দুপুরের খাওয়াটা খেও। আর্থার। প্রিয় বন্ধু, মিস লুসিকে দেখে এলাম। তার স্বাস্থ্যের অবস্থা সত্যিই খুব খারাপ। মনে হচ্ছে এটা কোনো শারীরিক শক্তি নয়, মানসিক রোগ। ওকে দেখে রক্ত শুল্ক বলে মনে হলো। তবে চিন্তা করো না, আমি আমার মাস্টার মশাই বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভন হেলসিংকের সঙ্গে যোগাযোগ করছি। উনি লুসিকে দেখে চিকিৎসাটা আরো ভালো হবে। আমিও লুসির উপর পড়া নজর রাখছি। জন সেভার। প্রিয় জন, আমি তোমার চিঠি পেলাম। তুমি ওর উপরে নজর রেখো। আমি যাচ্ছি। কালকেই লুসিকে দেখতে চাই। আমার জন্য গ্রেট ইস্টার্ন হোটেলে ঘর বুক করে রেখো। ভন হেলসিং। প্রিয় আর্থার, ভন হেলসিং লুসিকে দেখে গেছেন। মনে হলো ওর অবস্থা ভালো নয়। তিনি আমাকে লুসির উপর সারাক্ষণ নজর রাখতে বলেছেন, আর প্রতিদিন খবর পাঠাতে বলেছেন। আমি তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্কে বলেছি। নিজেও বেশ চিন্তিত। এরপর আমি পরপর 3 দিন লুসির অবস্থা জানি ভন হেলসিংকে টেলিগ্রাম করেছি। 4 সেপ্টেম্বর লিখেছি, রোগী আজ সুস্থ আছে। 5 সেপ্টেম্বর লিখেছি, রোগী ধীরে ধীরে উন্নতি করছে, ভালো ঘুম ও খিদে হয়েছে। 6 সেপ্টেম্বর, হঠাৎ খারাপের দিকে যাচ্ছে। 1 মুহূর্ত সময় নষ্ট না করে এক্ষুনি চলে আসুন। 7 সেপ্টেম্বর, অধ্যাপক ভন হেলসিং আমার টেলিগ্রাম পেয়েই চলে এসেছে। লুসির শরীর আজ আরো খারাপ। মুখটা শুকিয়ে পাত হয়ে গেছে, আর সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। কেমন যেন থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে। দেখে মনে হচ্ছে শরীরটা যেন সঙ্গে মিশে গেছে। অধ্যাপক ভালো করে লুসিকে পরীক্ষা করলেন, তারপর বললেন, শোনো, এক্ষুনি ওকে রক্ত দিতে হবে। ওর শরীরে রক্তের প্রয়োজন। আমি রক্ত দেব বলতে না বলতেই আর্থার এসে উপস্থিত। সব শুনে ওই রক্ত দিতে চাইল। ভন হেলসিং লুসিকে ঘুম পাড়ানি ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। আর্থারের শরীর থেকে নেওয়া রক্ত প্রবেশ করল লুসির দিকে। ওর মুখে আবার রক্তাভা দেখা গেল। আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রক্ত দেওয়ার কাজ মিটে গেলে আমি মাস্টারমশাইকে বললাম, আচ্ছা, গলায় যে ক্ষত চিহ্ন দুটো দেখা যাচ্ছে সেটা কি আপনি করেছেন? ভন হেলসিং অবাক হয়ে গেল, বললেন, আমি না তো। তুমি কি আগে ওটা দেখেছো? না, এক্ষুনি দেখছি। অধ্যাপক চিন্তিত হয়ে পড়ে বললেন, আমি কিছু পড়াশোনার জন্য অ্যামস্টারডাম যাচ্ছি। তুমি লুসির কাছে সারাক্ষণ থাকবে। আচ্ছা, কোনো নার্স লাগবে কি? না না না, নার্সকে দিয়ে নয়।
আমাদেরই করতে হবে এই কাজ। তুমি আর আমি পালা করে ওকে পাহারা দেব। আমি কালই ফিরছি। তুমি আজ রাতটা কিন্তু কিছুতেই ঘুমিও না। 10ই সেপ্টেম্বর। পর দুরাত আমি ঠায় জেগে ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম। আমার শরীর জুড়ে অবসাদ। আর লুসি এখন আগের থেকে অনেক ভালো আছে। ও ভালোভাবে কথা বলছে, শরীরে শক্তি ফিরে পেয়েছে। গত রাতে লুসি কিছুতেই আমায় জাগতে দেয়, জোর করে পাশের ঘরে ঘুমোতে পাঠিয়েছে। আমি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম। সানন্দে হেলসি আমায় এসে জাগালেন, জিজ্ঞেস করলেন, আমাদের রোগী মিস লুসি ওয়েস্টার কেমন আছেন? ভালো। আমি অধ্যাপককে ওর ঘরে নিয়ে গেলাম। গিয়ে দেখি কি অদ্ভুত ব্যাপার, লুসি আবার অসুস্থ হয়ে পড়েছে। আগের থেকে আরো খারাপ অবস্থা। চোখের পাতার নিচে, ঠোঁটে কোথাও রক্তের লাল আভা নেই। তাড়াতাড়ি অধ্যাপক আমার শরীর থেকে ওকে রক্ত দিল, তারপর আমায় বিশ্রাম করতে পাঠালো। 11ই সেপ্টেম্বর। ঘুম থেকে উঠে লুসির ঘরে গিয়ে দেখি ও বেশ সুস্থ হয়ে উঠেছে এবং অধ্যাপকের সঙ্গে গল্প করছে। এমন সময় একটা পার্সেল এলো। এক ধরনের সাদা ফুল ছাঁচে তার মধ্যে। উনি সারা ঘরে ফুলগুলিকে ছড়িয়ে দিল। ফুলগুলি আসলে রসুন। তারপর রাতের খাওয়ার সময় রসুনগুলির মালা গেঁথে লুসির গলায় পরে নিতে বলায় লুসি বলল, আপনি নিশ্চয়ই আমার সাথে ঠাট্টা করছেন। হেলসিং বললে, না, বরং সত্যি বলছি। আপনি একটু অসুবিধা হলেও মালাটা গলা থেকে খুলবেন না, এমনকি এটা পরেই ঘুমাবেন। ঘরের রসুনগুলো পরিষ্কার করবেন না। আপনি আমায় বাঁচিয়েছেন। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই রাখবো। 13ই সেপ্টেম্বর। প্রফেসর ভন হেলসিং নিশ্চিত ছিলেন লুসির জন্য। রাত্রে ভালো করে ঘুমিয়ে আমরা সকালে বের হলাম লুসিকে দেখতে। আমাদের দেখে লুসির মা মিসেস ওয়েস্টনার উচ্ছ্বসিত হয়ে বললেন, আজ লুসি ভালো আছে, ও এখনো ঘুমাচ্ছে। তার মানে আমি বোধহয় ব্যাপারটা ধরতে পেরেছি। এটা শুধু আপনাদের কৃতিত্ব নয়, এতে আমারও হাত আছে। তার মানে ওই আপনারা তো মেয়ের ঘরময় রসুন সরিয়ে ওর গলায় রসুনের মালা পরিয়ে দরজা জানলা বন্ধ করে গেলেন। আমি গিয়ে দেখে তো থ। এমন অস্বাস্থ্যকর পরিবেশে কোন মানুষের শরীর কিভাবে ভালো থাকে? তার উপর তো রোগী। তাই সব পরিষ্কার করে ওর গলার মালাটা ছিঁড়ে ফেলে সব দরজা জানলা খুলে দিলাম। অধ্যাপক দারুণ হতাশ হয়ে বসে পড়লেন। হায় ঈশ্বর, কি হবে? ভন হেলসিং আমায় নিয়ে ছুটলেন লুসির ঘরে। ওর অবস্থা যথারীতি খারাপ। অধ্যাপক বললেন, আজ তোমাকে আমার শরীরের থেকে রক্ত নিতে হবে। রক্ত দেওয়ার কিছুক্ষণ পর লুসিকে একটু সুস্থ লাগলো। ঠিক হলো অধ্যাপকের কোনো অনুমতি ছাড়া কেউ ওর ঘরে ঢুকবে না বা ওর ঘরের কোনো জিনিসে হাত দেবে না। 17ই সেপ্টেম্বর। ডক্টর হেলসিং নিরলসভাবে আমার জন্য পরিশ্রম করে যাচ্ছে। আজ 4 দিন হলেও তিনি না ঘুমিয়ে কাটাচ্ছেন। আজ আমি বেশ সুস্থ বোধ করছি। সকালে ডক্টর হেলসিং অ্যামস্টারডামে গেলেন একটা বিশেষ কাজে। এদিকে ডক্টর জন সেভার্ডো আমার চিকিৎসার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে। তাকেও আজ বিদায় জানালাম, কারণ এখন আমি জানি যে রসুন হচ্ছে আমার সুস্থ থাকার একমাত্র ঔষধ। একটি দৈনন্দিন পত্রিকার 18 সেপ্টেম্বর তারিখের মুদ্রণে স্থানীয় চিড়িয়াখানা থেকে একটা নেকড়ের রহস্যজনক নিখোঁজের খবর বের হয়েছে। সঙ্গে রয়েছে নেকড়ের পর্যবেক্ষক টমাস বিল্ডারের সাক্ষাৎকার। 17ই সেপ্টেম্বর। লুসিকে অনেকটা সুস্থ দেখে এসেছি, তাই নিজেকে হালকা লাগছে। অফিসে বসে কাজ করছি, ঠিক এমন সময় রেনফিল্ড আমার ঘরে এলো। ওর এমন ভয়ঙ্কর হিংস্র চেহারা আগে দেখিনি। কিছু ভাবার আগে ও আমায় আক্রমণ করলো, আর আত্মরক্ষার জন্য আমিও মরিয়া হয়ে উঠলাম। ততক্ষণে ও আমার হাতে ছুরি বসিয়ে দিয়েছে। আমি বেল বাজিয়ে রক্ষীদের ডাকলাম। আমার হাত থেকে রক্ত মেঝেতে পড়লো। অবাক হয়ে দেখলাম রেনফিল্ড কুকুরের মতো সেই রক্ত চেটে খাচ্ছে আর বলছে, রক্তই জীবন, এই রক্তই জীবন। 17ই সেপ্টেম্বরের রাত। এই ঘটনাটা যা আমি লিখতে চলেছি সেটা ঘটেছে আমার চোখের সামনে। আজ রাতের এই সত্যটা আমি অসুস্থ শরীর নিয়েও লিখছি। রাতে ঠিক সময় ঘরে এসে শুয়েছি। এখন রসুনের সঙ্গে বাস করাটা আর খারাপ লাগে না। রসুনের উগ্র গন্ধটা আমার সয়ে গেছে। শুয়ে শুয়ে অসুস্থতার কথা ভাবছিলাম।
এমন সময় দরজা ধাক্কার শব্দ পেলাম। দেখলাম জানলার কাছে একটা বাদুড়। আমি জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? কোনো উত্তর পেলাম না। দরজাটা খুললাম, কেউ নেই। আজ আবার ডক্টর সেওয়ার্ড বা হেলসিং নেই। ভয়ে আমি পাশের ঘর থেকে মাকে ডাকলাম। মা এসে বলল, ওখানে ঘুমোসনি কেন? আমি মাকে নিয়ে এক বিছানায় শুলাম। শুয়ে আবার শুনি জানলার কাছে ডানা ঝাপটানোর শব্দ। মা চমকে উঠল। আমি তাকে নিরস্ত করার চেষ্টা করলাম। মা উঠে বসল বিছানায়। চাঁদের আলোয় বাইরে একটা ভয়ঙ্কর মুখ দেখা গেল। মা চিৎকার করে উঠল। জানলার কাঁচগুলি আঘাতে ঝনঝন করে ভেঙে পড়ল। জানলার বাইরে তাকিয়ে দেখি একটা কালো নেকড়ে। ওর চোখ দুটো অন্ধকারের মধ্যে জ্বলছে। ধারালো দাঁতগুলো চকচক করছে। মুখ দিয়ে টস টস করে লালা ঝরছে। মা এই ভয়ঙ্কর নেকড়েটাকে দেখে আতঙ্কে চিৎকার করে উঠে আমায় জড়িয়ে ধরে বিছানায় নিথর হয়ে পড়ে গেল। আমার গলার মালাটা ছিঁড়ে গেল। এই দেখে আমিও ভয়ে চেঁচিয়ে উঠলাম। আমার চিৎকারে কাজের লোকরা ছুটে এলো। বাইরে ধুলো, বালি, হাওয়া ভাঙা জানলা দিয়ে ঘরে ঢুকল। ধুলোবালি, হাওয়া, বালির স্তম্ভের মতো একটা ভয়ঙ্কর আকৃতি নিল। সবাই ঠক ঠক করে কাঁপছে। আমি ওদের কড়া কিছু খেয়ে গা গরম করে আসতে বললাম, কিন্তু ওরা অনেকক্ষণ না ফিরে আসায় গিয়ে দেখি ওরা ভুল করে অন্য জিনিস খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ে আছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, ভাবতে পারছি না। এদিকে মা, আমার মা আর নেই। মা মারা গেছে, পড়ে আছে বিছানায়। আমি তাকে ছেড়ে যাব না। মা গো, বিদায় তোমায়। 18 সেপ্টেম্বর। অধ্যাপক হেলসিং এর 17 তারিখের টেলিগ্রামে লেখা আছে, আমি যেন অবশ্যই লুসিকে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখি। টেলিগ্রাম পেতে একটু দেরি হয়ে গেল। বের হয়ে ট্রেন পেতে যেতে যেতেও কিছুটা দেরি হয়ে গেল। রাতটা কেটে গেল। সকালে পৌঁছলাম লুসির বাড়িতে। এদিকে অধ্যাপক নিজেই ছুটে এসেছেন আশঙ্কায়। আমায় দেখে তিনি বললেন, তুমি কি আমার টেলিগ্রাম পেয়েছো? সে কেমন আছে? দরজায় ধাক্কা দিয়ে সাড়া পেলাম না। কখনো তো এমন হয় না। তবে কি কিছু ঘটলো? একটা আশঙ্কা আমাদের গ্রাস করলো। কি হলো? অতি কষ্টে ভেতরে ঢুকলাম। দেখলাম বসার হল ঘরে দুজন পরিচারিকা মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছে। আমি ওদের কাছে ছুটে যাচ্ছিলাম। হেলসিং আমায় টেনে ধরে লুসির ঘরে নিয়ে গেলেন। লুসির ঘরের দরজাটা হাত করে খোলা। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। অধ্যাপক চিৎকার করে উঠলেন। ঘরে ঢুকে দেখি কাঁচের জানলাটা খোলা। মেঝেতে পড়ে আছে মা আর মেয়ের দেহ। পরীক্ষা করে দেখলাম লুসির মা মৃত, আর তার উপরে লুটিয়ে পড়ে আছে লুসি। ওর গলার সেই দুটো ক্ষতচিহ্ন রক্তবিন্দু লেগে গেছে। অধ্যাপক লুসিকে পরীক্ষা করে বললেন, এখনো প্রাণ আছে, এখনই রক্তের দরকার, তাহলে হয়তো বেঁচে যাবে। আমি রক্ত দিতে রাজি, কিন্তু অধ্যাপক বললেন যে তিনি নিজেই দেবেন। আমার ক্লান্ত শরীরকে তিনি আঘাত দিতে আর রাজি নন। কিন্তু তার এই এত বয়সে বারবার রক্ত দেওয়াটা তো ঠিক নয়। তার আমি আপত্তি জানালাম। ঠিক এমন সময় বন্ধু কুইন্সি মরিস এসে হাজির। সে এসেছে আর্থারের কাছ থেকে, সেই রক্ত দিন। আর্থারকে টেলিগ্রাম পাঠালাম তাড়াতাড়ি এখানে আসার জন্য। 19 সেপ্টেম্বর। রাতে লুসি এক অজানা আতঙ্কে প্রায় সারা রাত জেগে রইল। এরকম করলে শরীর যে আরো দুর্বল হয়ে পড়বে। আমি আর হেলসিং পালা করে পাহারা দিলাম। সকালে লুসি যখন ঘুমোচ্ছে আমরা একটা জিনিস দেখলাম। লুসির মুখটা একটু ফাঁক হয়ে আছে, আর সেখান দিয়ে দেখলাম ওর সাদন্ত দুটো বড় আর ধারালো লাগছে। প্রিয়তম লুসি, কেমন আছিস? জনাথন এখন বেশ ভালোই আছে। ও মিস্টার হকিংসের কর্মচারী থেকে বিজনেস পার্টনার হয়েছে। দুজনকেই ভীষণ ব্যস্ত থাকতে হয়। চিঠি দিস, ভালোবাসা সহ, নিনা। প্রিয় বন্ধু লুসি, তোকে আজ একটা দুঃসংবাদ দিই। গতকাল রাতে হঠাৎ করে মিস্টার হকিংস মারা গেছেন। আশ্চর্যজনক ওর মৃত্যুটা। জনাথন খুব মুচড়ে পড়েছে। তোর বন্ধু মিনা। 20 সেপ্টেম্বর। অধ্যাপক ভন হেলসিং লুসির গলায় সিল্কের রুমাল বেঁধে দিয়েছেন। আর্থারও এসে পৌঁছেছে।
গত রাতে আমরা পালা করে জেগে পাহারা দিয়েছি। সকালে লুসির ঘরে যেতে কেমন একটা মৃত্যুর গন্ধ পেলাম। আর্থার পাশের ঘরে ঘুমোচ্ছে। আমি আসায় ভন হেলসিং বললেন, এসো জন। দেখি লুসির শ্বাসকষ্ট শুরু হয়েছে, মুখটা একদম রক্ত শূন্য, কঠিন হয়ে আছে। অধ্যাপক গলার রুমালটা খুলে দিয়েছেন আগেই, বললেন, আর কিছু করার নেই, ওর জীবনের দ্বীপ মিটতে বেশি সময় নেই। যাও আর্থারকে ডেকে আনো, শেষবারের মতো লুসি ওকে দেখুক। আমি আর্থারকে ডাকতে ও বুঝতে পারলো যে সব শেষ, ওকে সান্ত্বনা দেওয়ার কিছুই নেই। ঘরে এসে দেখি অধ্যাপক লুসিকে সাজিয়ে তুলেছেন। আর্থারকে দেখেই লুসি বলল, এসো আমার পাশে এসে বসো, আমাকে শেষ চুম্বন দাও। আর্থার এগোতে গেলেই অধ্যাপক বাধা দিয়ে বললেন, না, তোমার এবং লুসির জন্যই তুমি ওর কাছে যাবে না। আমাদের চোখের সামনে ধীরে ধীরে নিভে গেল এক উজ্জ্বল যুবতীর জীবন। ঠোঁটের ফাঁক দিয়ে দেখলাম সাদন্ত দুটোকে আরো বড় ও ধারালো লাগছে। না, এখনো কিছু শেষ হয়নি, সবে শুরু হলো। এখন আরো অপেক্ষা আর ধৈর্য ধরার পালা। 20 সেপ্টেম্বর আগামীকাল অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। লুসির সঙ্গে লুসির মাকেও সমাধিস্থ করা হবে। আজ আর্থারের বাবার সমাধির কাজ চলছে, তাই তার অপেক্ষায় লুসিকে ঠান্ডা ঘরে রেখে দেওয়া হয়েছে। অধ্যাপক হেলসিং লুসির মৃতদেহ পরীক্ষা করার সময় ছোট্ট একটি নোটবুক পেয়েছেন। এদিকে দলিল দস্তাবেজ পড়ে দেখলেন মিসেস ওয়েসনার সমস্ত সম্পত্তি আর্থারের হোমউডের নামে লিখে গেছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে লুসিকে দেখতে পেলাম। মুখ থেকে চাদর সরিয়ে দেখলাম লুসির সেই পুরনো সৌন্দর্য ফিরে এসেছে। মৃত মানুষ কি এত সুন্দর হয়? হেলসিং দেখলেন। তিনি হঠাৎ ঘুরে এলেন। দেখলাম অধ্যাপক কিছু রসুন নিয়ে এসেছেন। তিনি রসুনগুলি লুসির দেহের উপর ছড়িয়ে দিলেন আর নিজের বুক থেকে খুলে একটা সোনার ক্রস লুসির বুকের উপর রেখে দিলেন। বাইরে এসে অধ্যাপক চিন্তিত কণ্ঠে বললেন, জন, আগামীকাল সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা লুসির পোস্টমর্টেম করব। কেন? ওই বেচারি সুন্দর মৃতদেহটার আবার কি দোষ? শোনো, লুসির উপর একটা কোনো অশুভ শক্তি কাজ করছে। সেই জন্যই মারা যাওয়ার আগে আর্থারকে চুমু খেতে দিইনি। আমি ওর মাথাটা আর হৃৎপিণ্ডটা নিয়ে দেখতে চাই। আমি আহত হয়ে বললাম, স্যার, এটার কি কোনো দরকার আছে? আমি তোমাকে না বিশেষ স্নেহ করি। তুমি জীবন্তদের উপর অস্ত্র চালাতে ভয় পাও না, আর মৃতদের পাচ্ছ। পরদিন ঘুম থেকে ওঠার পর অধ্যাপক বললেন, জন, একটা খবর শুনলে খুশি হবে যে আমাদের আর সর্বচ্ছেদ করতে হচ্ছে না। কাল রাতে হারিয়ে যাওয়া ওই ক্রোশটা পাওয়া গেছে। মনে হচ্ছে আরো সব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে। আর্থার মৃত লুসিকে দেখে কেঁদে ফেলল। লুসিকে দেখলে মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে আছে, কিন্তু এই ঘুম তো চিরজন্মের ঘুম। সব কাজকর্ম মিটে যাওয়ার পর লুসিদের বাড়িতে 3 জন, অর্থাৎ আর্থার, অধ্যাপক ও আমি রইলাম। অধ্যাপক ভন হেলসিং আর্থারকে বললেন, আমার যথাসাধ্য চেষ্টা করেছি, তবু পারলাম না। আমার কিছু ব্যবহারে তুমি হয়তো আহত হয়েছ, কিন্তু মনে করো এগুলো আমার কাজেরই অংশ। আমায় তুমি ক্ষমা করো। না না, আমি কিছু মনে করিনি। আপনি জনের মাস্টার মশাই বন্ধু, আর জন আমার প্রিয় বন্ধু, লুসিরও বন্ধু। তাই জানি আপনি ভালোর জন্যই সবকিছু করছেন। তুমি কি জানো মিসেস ওয়েস্টার্নার তোমাকে সমস্ত সম্পত্তির মালিক করে দিয়ে গেছেন? না, তাও কি সম্ভব? হ্যাঁ, আমি দলিলপত্র দেখেছি। আর আমি কিন্তু লুসির চিঠি, ডায়েরি, সব জিনিসগুলো কিছুদিনের জন্য চাই। জরুরি প্রয়োজন আছে। ঠিক আছে, আপনি যতদিন ইচ্ছে রাখুন না। রাতে আমি ও আর্থার ঘুমিয়ে পড়লাম। অধ্যাপক রসুনের মালা পরে সারা বাড়িটা ঘুরে বেড়াতে থাকে। গতকাল হাইড পার্কে গিয়ে দেখি লোকজন খুব কম, তাই দুজন মিলে পিকাডিলিতে বেড়াতে গেলাম। পুরোনো দিনের কথা মনে পড়ছিল। হঠাৎ থমকে ফিরে জোনাথন ফিসফিসিয়ে বলে উঠল, হায় ঈশ্বর! জোনাথনকে নিয়ে খুব সাবধানে থাকতে হয়। আমি উদ্বিগ্ন হয়ে ওর মুখের দিকে তাকালাম। দেখলাম ওর মুখটা সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছে।
চোখ দুটো কাঁপছে। ওর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখি একজন রোগাটে গড়নের লম্বা মানুষ। লোকটির কালো গোঁফ ও ছুঁচলো দাড়ি, নাকটা বাঁকানো, ঠোঁট দুটো টকটকে লাল, ঠোঁটের ফাঁক দিয়ে যে দাঁত দেখা যাচ্ছে সেগুলো ঝকঝক করছে। মুখটা দেখে মোটেও ভালো লাগলো না, কেমন একটা শয়তানি ভরা। লোকটি তাকিয়ে আছে এক সুন্দরী মহিলার দিকে। জোনাথন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আতঙ্কের গলায় বলল, মিনা, তুমি কি এই লোকটাকে চিনতে পারছো? আমি অবাক হয়ে বললাম, উনি? জোনাথন শটটা নামিয়ে বলল, ওই হচ্ছে কাউন্ট ড্রাকুলা, কিন্তু ও তো বয়স কমিয়ে যুবক হয়ে গেছে। হায় ঈশ্বর, ও এখানে কেন? এখন কি হবে? ওকে তো আমি ছাড়া কেউ চেনেই না। আমি চমকে উঠলাম। দেখলাম সুন্দরী মেয়েটির গাড়ি চলতে শুরু করলে কাউন্ট তার পিছু নিল। আতঙ্ক নিয়ে ফিরে এলাম। জোনাথন ঘুমিয়ে পড়ল। এই সময় টেলিগ্রাম এলো। খুলে দেখি অধ্যাপক ভন হেলসিং এর কাছ থেকে এসেছে এটা। মিসেস ওয়েস্টার্নার 5 দিন আগে এবং লুসি পরশুদিন মারা গেছে। আজ তাদের সমাধিস্থ করা হবে 20 সেপ্টেম্বর। টেলিগ্রামটা পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। লুসি, লুসি। 26 সেপ্টেম্বর। এখনো পর্যন্ত শেষ সত্যটা জানা হয়নি। ওদিকে আর্থার ও কুইন্সি মরিস একসাথে আছে। আর্থার ক্রমশ শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অধ্যাপক ভন হেলসিং ফিরে এসেছেন। হাতের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। তো ওয়েস্টমিনস্টার গেজেটে অদৃশ্য হওয়া শিশুদের খবর বের হয়েছে। এদের কণ্ঠনালীতে অদ্ভুত ক্ষত চিহ্ন। আমি পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। এ তো বিচারি লুসির মতো ঘটনা। ড্রাকুলা সিরিজের পরবর্তী এপিসোড দ্য হান্ট বিগিনস। লুসির মৃত্যুতে শোকাহত জোনাথন হার্পার, নিনা এবং ভন হেলসিং প্রতিশোধের জন্য প্রস্তুতি নেয়। ড্রাকুলার বিরুদ্ধে তাদের লড়াই এখন আরো তীব্র এবং ব্যক্তিগত হয়ে উঠেছে। এই এপিসোডে তারা ড্রাকুলাকে খুঁজে বের করে আর তার অশুভ প্রভাবের থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করবে। অন্ধকারের সঙ্গে এই দুঃসাহসিক যুদ্ধ কি সফল হবে? জানতে হলে দেখতে থাকুন পরবর্তী এপিসোড দ্য হান্ট বিগিনস। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।